এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে 7 কোটি মানুষের জীবনের সন্ধান আনলে যারা, সেদানের মহিমা কোনোদিন ম্লান হবে না। প্রিয় ভিউয়ার্স, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ অর্জন করেছি। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পরে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা পেয়েছি স্বাধীন ভূখণ্ড, পেয়েছি সার্বভৌমত্ব, পেয়েছি একটি দেশ, পেয়েছি একটি পতাকা। এই দেশ, স্বাধীন দেশ এনে দেওয়ার পিছনে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যারা অগ্রনায়ক হিসেবে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, সেই মহান বীর মুক্তিযোদ্ধারা তাদের নিজের জীবনকে বাজি রেখে প্রত্যক্ষ রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ে তাদের নিজেদের রক্তের বিনিময়ে এদেশের স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। যাদের ঋণ, যাদের ত্যাগ কোনো মূল্য দিয়ে, কোনো কিছুর বিনিময়ে শোধ করা সম্ভব নয়। প্রিয় ভিউয়ার্স, কিছুদিন আগে আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম, আমার এ দেশের একজন শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে নিয়ে। বলেছিলাম যে খুব শীঘ্রই ইনশাল্লাহ তাকে নিয়ে আমি একটি ডকুমেন্টারি আপনাদের সামনে উপস্থাপন করব। তার কথা শোনার আগে মুক্তিযুদ্ধে তার ভূমিকা এবং রণাঙ্গনে তার যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে কথা বলার আগে আমি কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, এই মহান মানুষটি নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে দেশ স্বাধীন হওয়ার 54 বছর পরেও এই মানুষটি মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি। কিন্তু আমাদের দেশে অনেকেই যুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেওয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধার স্বীকৃতি অর্জন করেছেন, যা অত্যন্ত পরিতাপের বিষয়। তো আজকে আমি এই মহান বীর জাতির শ্রেষ্ঠ সন্তান মোহাম্মদ আলীকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব। আমি আশা রাখব আপনারা যারা এই ডকুমেন্টারিটি দেখবেন তারা তাদের টাইমলাইনে শেয়ার করে এই মহান মানুষটি যাতে জীবন সায়ান্নে এসে অন্ততপক্ষে রাষ্ট্রীয় স্বীকৃতিটুকু অর্জন করতে পারে, সে ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে স্বাগত জানিয়ে আমরা চলে যাচ্ছি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সঙ্গে কিছু কথা বলার জন্য। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনার নামটা প্লিজ। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী, আপনি আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অবশ্যই। আপনি কোন সেক্টরের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? ওটা 6 নম্বর সেক্টর। কোন অঞ্চল সেটা? সেটা ছিল, আমাদেরটা ছিল কুড়িগ্রাম থাকি 5 ঘাট যাত্রাপুর। যাত্রাপুর থেকে আমাদের নিয়ে গেল আপনার হলো আইরমারির চর। আইরমারির চর থেকে গেলাম নারায়ণপুরের চর। নারায়ণপুরের চর থেকে গেলাম পাখিউড়ের চর। পাখিউড়ের চর থেকে গেছি ধুপড়ি। ধুপড়িতে আমি চলে এসেছি রাগ করি, শুধু খাওয়ার কষ্টের কারণে। আপনি কয়দিনের ট্রেনিং নিয়েছিলেন? 7 দিন। 7 দিনের। আপনি কি সম্মুখ সমরে অংশগ্রহণ করছিলেন, সম্মুখ যুদ্ধে? হ্যাঁ, সরাসরি। তার মধ্যে একটা আমার ভালো খেয়াল আছে, সেটা হলো 5 নামে একটা জায়গা আছে, ওইখানে একটা করঞ্জের বাড়ি আছে। এই করঞ্জের বাড়িতে একটা অপারেশন করা হয়েছে, সে 3 গ্রুপ মিলিয়ে করা হয়েছে। আপনার পাটেশ্বরী ক্যাম্পে, আমাদের যাত্রাপুর ক্যাম্পে, এর পাকে আর একটা আছে
দক্ষিণে একটা জায়গা আছে ওইখানকার ক্যাম্পে এই 3 ক্যাম্পের লোক অ্যাটাক করিয়ে 22টা লোককে মারা হয়েছে। 22টা বলতে কি আপনারা পাকিস্তানি খান সেনাকে? না, খান সেনা না, ওটা আজাকারের লোক। ও, রাজাকার, অর্থাৎ এই দেশীয় যারা দোসর, যারা পাকিস্তানি খান সেনাদেরকে সহযোগিতা করেছিল মুক্তিযোদ্ধাদের অবস্থান সম্পর্কে। ওদের কষিতে স্যালেন্ডার করে, ওরা স্যালেন্ডার না করে আমাদের উপরে হাতিয়ে ঠেকাছিল, ব্রাশ ফায়ার করে সবগুলো ব্যান করাতে শেষ করছে। আপনি মুক্তিযুদ্ধে কেন গিয়েছিলেন, এর পিছনের কারণটা কি? কারণটা আমার নানা ছিল কমান্ডার, ওনার নামটা? ফরমাইশ পেয়াদার। জি। আর আমার ফুফে ছিল কমান্ডার, আনসার কমান্ডার, নাইবাল্লি কমান্ডার। ওরা মারা গেছে অনেক আগে। যাই হোক, আল্লাহ ওদের ব্যস্ত নসিব করুক, 2 মুরব্বী আমার মারা গেছে। আর যে কয়টা ছিল এগুলা সব বাইরের লোক। আমাদের ক্যাম্পের মধ্যে তখন আর্মির হাওলদার ছিল, ওনার বাড়ি ছিল ময়মনসিং। ওনার নাম? না, ওগুলার নাম অতদিনকার খেয়াল নেই, তবে লালমনিহাটের একটা ছেলে ছিল, ও ইয়ং বয়সের ছেলে ছিল। ওর সামনে ও আমার সাথে গল্প করছে, বাগনা জানো আমার সামনে আমার মা আমার স্ত্রী নিয়ে দেয়া গুলি করে মারছে খানের ঘর। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনার বড় ভাই মহান মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন। না না, আমার বড় ভাই শহীদ হয় নাই। বড় ভাই ওরা শুনছে যে এদের ফ্যামিলির লোকগুলা মানে মুক্তিযুদ্ধ, তো ওই জন্য আমার বড় ভাই গুলি করছে, ওরা গুলি করে মারছে। গুলি করে মারছে? গুলি করে কে মারছে? খানের ঘর। খানের ঘর। তা যেহেতু মুক্তিযুদ্ধে সহযোগিতা করতে গিয়ে খান সেনাদের হাতে জীবন উৎসর্গ করেছেন, সুতরাং আমরা বলতেই পারি তিনি শহীদ। আচ্ছা, এখন আপনি যে এই যে 7 দিনের ট্রেনিং নিলেন, নেওয়ার পরে খান সেনাদের সঙ্গে সরাসরি যুদ্ধে অবতীর্ণ হননি? অবশ্যই। তা সেই যুদ্ধের ঘটনা বা অভিজ্ঞতা? অভিজ্ঞতা আছে, ওই যে কইলাম তো, কুড়িগ্রামতে যেদিন এরা ভুনুঙ্গামারি রোডে যাইবে, মানে নদী পার হবে, আমরা নদী বলতে ধরলা নদী? ধরলা নদী। আমরা নদীর ওপারে, এরা এপারে। তা এই অনাবাত্র 72 ঘন্টা ওইখানে যুদ্ধ হইতে, ওইটা মানে এক নাগারে 72 ঘন্টা? এক নাগারে 72 ঘন্টা গোলাগুলি চলছে, আর ওইটাই যুদ্ধ হয়েছে। আর কোনো যুদ্ধের পাই নাই। ওই এরা সোজাই ভুনুঙ্গামারি বলি ঠেলছে, আমরা তো পাকে 5 গছি ক্যাম্পে ছিলাম। 5 গতি ক্যাম্প? 5 গতি এটা কি লালমনিরহাটের মধ্যে? না না, ওটা কুড়িগ্রামের, ওটা নাগেশ্বরী থানার পরে, ওটা হলো ভিতরবন পরে, আর ওটা যাত্রাপুরে একটা হাট আছে, ওটা একটা বিডিআর ক্যাম্পে আছে এখনো। আচ্ছা, যুদ্ধ শেষ করার মানে যুদ্ধ আপনি শেষ না করে যুদ্ধ অর্ধেকে রেখে তারপরে আপনি ফিরে এসেছেন? ধুবড়ির যখন নিয়ে গেল, নিয়ে দেওয়ার পরে ওইখান থেকে পাঠাইবে দার্জিলিং, 18 দিন করে ট্রেনিং হবে। আমার এইগুলা ট্রেনিং তো এমনি মুখে শিখে, এগুলো মুখে শিখে, এটা এইভাবে এটা এইভাবে করা লাগবে, এইটা মুখে শিখেছি। কিন্তু আমি ওই বাবা ওই ট্রেনিংটা করি নাই। আমি চলে আসছি শুধু খাওয়ার কষ্টের কারণে। যে ভাত দিছিল খাবার, পোকা বাসি বাসি ভাত, আমি খাইতেও পারবো না, আর এই কষ্ট করতেও পারবো না। কিন্তু আপনি যুদ্ধে তো অংশগ্রহণ করছেন? অবশ্যই করছি। সহকারী যদি বলেন, তাও ওই নানার পিছনে আমি ছিলাম, আমার নানা ছিল কমান্ডার। আচ্ছা, আমি যতটুকু জানি যে আপনি যুদ্ধ শেষ করে মানে আমাদের যে স্বাধীন হওয়ার পরে আপনি রংপুর শহরে ফিরে আসেন। না, আমি তো ওই যুদ্ধ যখনই শেষ হয়েছে তার পরে পরে রংপুরে চলে যাচ্ছি। আচ্ছা, রংপুরে আসার পরে আমরা জানি যে আমাদের টাউন হলে যে কুয়াটি ছিল, বা টাউন হলে যে কনস্ট্রাকশন ছিল, সেখানে আপনি কিছু দেখেছেন এ সম্পর্কে আপনার? হ্যাঁ হ্যাঁ, কতগুলো লাশ দেখছি আমি, লাশ দেখছি, তারপরে হাড় হাড্ডি দেখছি, ওগুলা ওই ইন্দিরাটার পাশে ওই ফার্ম ছিল ওইটা। তো আপনি আপনার জীবিকাটা কিভাবে নির্বাহ করেন আমাদেরকে যদি এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন? আমি তো এখানে আসি বাবা, তখন থেকে মনে করো রিস্কা চলাই। এই রিস্কা চলে তোমাদের দোয়া আশীর্বাদে যতটুকু পারছি জায়গা জমি কিনছি, বাড়ি করছি, মেয়ে 2টা গাইয়ে পাস করে বিয়ে দিছি, এই কষ্ট করিয়ে আমি। কিন্তু আমার কথা হলো, জীবনে আমার একটাই লক্ষ্য, সেটা হলো আমি বাবা কারো উপকার করতে পারি না, আমার দ্বারা কারো ক্ষতি হয় না, আমি সৎ রুজি হালাল করিয়ে খাই। আচ্ছা, আপনি কি যন্ত্রচালিত রিক্সা চালান না প্যাডেল চালিত রিক্সা? প্যাডেল চালিত। আমি মনে করো এই সেই স্বাধীন 72 সালতে ওই প্যাডেল চালিত। তার মানে আপনার এই প্যাডেল চালিত রিক্সা আপনি চালাচ্ছেন 54 বছর? 54 বছর থেকে। আপনার বয়স কত এখন? 74 চলছে। 74। তো এখন এই শেষ বয়সে এসে, জীবনের শেষ প্রান্তে এসে রাষ্ট্রের কাছে আপনার মুক্তিযোদ্ধা হিসেবে
অন্তত পক্ষে আপনি মারা যাওয়ার পরে যে রাষ্ট্রীয় সম্মাননাটা দেওয়া হয়, রাষ্ট্রীয় যে সম্মান প্রদর্শন করায়, সেটা কি আপনি প্রত্যাশা করেন? আশা করি, কিন্তু লোক নাই, কার কাছে যাবো? আমার যে দুইটা লোক, দুইটাই তো মারা গেছে। ও, আপনার যারা ছিল আপনার সঙ্গে আমার যারা হ্যাঁ, যুদ্ধে, হ্যাঁ, ওরা তারা মারা মারা গেছে, গেছে, মারা গেছে। ইন্তেকাল করেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ। আর তো চাওয়ার মতো লোক নাই, আর মানুষ করলে তো এগুলো বিশ্বাসও করবে না, এখনকার লোক বিশ্বাস করবে আচ্ছা, না। আমি যতটুকু জানি যে আপনি এই যুদ্ধ করতে গিয়ে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, সেই ঘটনাটা একটু বলবেন কি প্লিজ? সেটা ওই যে এক বিডিওর বাড়ি গেছিলাম, বিডিওর বাড়ি ওই যে কুমড়ে সিদ্ধ করি দিছিল, ওগুলো আনিয়ে লবণ থাকবে থাকবে খায়া পানি খাইছিলাম। তো আপনারা ওগুলো খেয়ে হ্যাঁ। মানে তো ওটা খাদ্য হিসেবে ব্যবহার করতেন? খাদ্য হিসেবে মিষ্টি কুমড়া, এক কথায় মিষ্টি কুমড়া সিদ্ধ করি ওগুলা খায়া মানে দিন কাটাইছিলাম। আপনারা মুক্তিযোদ্ধারা? হ্যাঁ, তা ওটা আনতে যায়, এটা গুলি ছাড়ছে, খানে ঘরে গুলি, অবশ্য আমার পাত এই জায়গাতে লাগিয়ে আচ্ছা, আপনি কি আমাদেরকে দয়া করে এটা দেখাবেন আপনার পায়ের ইয়েটা, গুলির জায়গাটা? এই যে, এই তো। হ্যাঁ, প্রিয় ভিউয়ার্স, একটু জুম করে নাও। এই যে দেখুন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর পায়ে, এই যে উনি মুক্তিযোদ্ধাদের জন্য খাবার আনতে গিয়ে এক বিধবার বাড়ি থেকে খান সেনাদের ছোড়া গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন, যার স্মৃতি এখনো বহন করে নিয়ে যাচ্ছেন। আমরা স্যালুট জানাই এই মহান মানুষটিকে। আমরা জাতি হিসেবে হয়তো বড়ই দুর্ভাগ্য, আমরা বাঙালিরা ইতিহাসকে মনে রাখি না, কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের বাঙালি তথা বাংলাদেশিদের পরিচয়, আমাদের জাতির পরিচয়, আমাদের ব্যক্তি পরিচয়। মোদ্দা কথা, আমাদের পরিচয়ই হচ্ছে এই মহান মুক্তিযুদ্ধ, আমাদের বাঙালি জাতির শেকড়, যেখান থেকে আমাদের জাতিসত্তার উৎপত্তি ঘটেছে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আগেই বলেছি যে আপনারা যারা এই ডকুমেন্টারিটি দেখবেন, তারা সবাই নিজেদের ওয়ালে আমার এই সাক্ষাৎকার পর্বটি আপনারা শেয়ার করবেন, যাতে এই যে মহান মানুষটির যুদ্ধে অংশগ্রহণ করেও যে না পাওয়ার বেদনা তার অন্তরে, তার হৃদয়ে লালন করছেন, বয়ে নিয়ে বেড়াচ্ছেন সুদীর্ঘ 54 বছর ধরে। আমাদের প্রচেষ্টায় যদি জীবন সায়ান্নে এসে এই মহান মানুষটি অন্তত পক্ষে রাষ্ট্রীয় সম্মানটুকু পেতে পারে। আমি শেষ করতে চাই কবি কুসুম কুমারী দাশের কবিতা দিয়ে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই মহান মানুষটি তার কর্ম দিয়ে, তার অগ্রজদের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, শুধুমাত্র দেশ মাতৃকার দেশের মুক্তির জন্য। তার চাওয়ার পাওয়ার কিছুই ছিল না। এই মানুষটি তার জীবনের চাকা ঘোরাচ্ছেন রিকশার চাকা ঘোরানোর মাধ্যমে। শেষ বয়সে এসে যেন রাষ্ট্রীয় সম্মানটুকু পান, এই অনুরোধ জানিয়ে যথাযথ কর্তৃপক্ষ যদি দেখে থাকেন, তাদের প্রতি সুনির্বন্ধ অনুরোধ রেখে আমি মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ 30 লক্ষ মানুষ যারা জীবন উৎসর্গ করেছিলেন এবং 2 লক্ষ মা বোন যাদের সম্ভ্রম হারিয়েছিলেন, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে শেষ করতে চাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সবাইকে ধন্যবাদ।